নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন পর্ব নিয়ে। সামনেই আসছে হলো কল্পতরু উৎসব। আপনারা কি জানেন যে কল্পতরু উৎসব কি? কল্পতরু উৎসবের মধ্যে কি কাহিনী লুকিয়ে আছে? কল্পতরু উৎসবে কবে হয়েছিল? কল্পতরু উৎসবের কল্পতরু বৃক্ষ কি? তো চলো বন্ধুরা, আজকের এপিসোডটা তোমরা পুরোটাই শুনে নাও। 1886 সালে পয়লা জানুয়ারিতে এই উৎসব শুরু হয়েছিল। শোনা যায় কাশীপুর উদ্যানবাটিতে রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসব বলে অন্যতম উৎসব হিসাবে গণ্য করেন। পয়লা জানুয়ারির দিন কাতারে কাতারে মানুষের ভিড় জমান দক্ষিণেশ্বরে, কাশীপুর উদ্যানবাটিতে। বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী দর্শন তো বটেই, সঙ্গে এই দিনে আরো একটি মহাত্ম্য রয়েছে, যার কারণে লাখ লাখ মানুষ ছুটির দিন দক্ষিণেশ্বরে বা রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত স্থানগুলোয় এই দিনগুলিতে পালিত হয় কল্পতরু উৎসব। এটি একটি হিন্দু উৎসব। রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীবৃন্দ এবং রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করেন। বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতে এই উৎসব পালিত হয়। কল্পতরু উৎসব কি? এই উৎসব অনেকেই মনে করেন এই দিন নাকি রামকৃষ্ণ স্মৃতি বিজড়িত স্থানে গিয়ে কিছু চাইলে ইচ্ছে পূরণ হয়। 1886 সালে পয়লা জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। সেই থেকেই শোনা যায় কাশীপুর উদ্যানবাটিতে রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন। রামকৃষ্ণ পরমহংস অনুগামীরা এই উৎসবকে বিশেষ উৎসবগুলি অন্যতম উৎসব হিসাবে গণ্য করেন। 1886 সালে পয়লা জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস ও তার অনুগামীদের জীবনে ছিল এক তাৎপর্যপূর্ণ ঘটনা। রামকৃষ্ণ পরমহংস সেই সময় দুর্ভাগ্য গলায় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তার শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি হয়েছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে একটি বাগানবাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়। পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। তাকে ঘিরে ছিলেন গৃহী ভক্তরা। সেখানে উপস্থিত ছিলেন ঠাকুরের অন্যতম শিষ্য গিরিশচন্দ্র ঘোষ। উদ্দেশ্যে তিনি বলেন, তুমি আর কেউ নও, নবরূপীধারী পূর্ণব্রহ্ম ভগবান। এই এই কথার প্রত্যুত্ত করেন ঠাকুর। বলেন, এ তা তোমাদের কি বলিবে? তোমাদের চৈতন্য হোক। এই দিন ভক্তদের চৈতন্য দান করেছিলেন রামকৃষ্ণ। এরপরই সমাধিস্থ হয়ে যান ঠাকুর। তার প্রত্যেক শিষ্যের স্পর্শ করেন রামকৃষ্ণ অনুগামীদের মতে। তার স্পর্শে সেদিন প্রত্যেকে অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। তার গৃহভক্তরা ঠাকুরের স্মরণে ধন্য হন। তার এক গৃহী ভক্তদের কথায়। ঠাকুর তাদের চৈতন্য দান করা মাত্রই প্রত্যেকের মনে ইচ্ছে পূরণে এক আশ্চর্য প্রতিফলন ঘটতে থাকে। রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছেন, সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণের বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন। তারপরে কল্পতরু উৎসব নামে পালিত হতে শুরু করে। এই দিন রামকৃষ্ণ পরমহংস গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন। তার সন্ন্যাসী শিষ্যরাই সেই দিন তার কাছে ছিলেন না। কল্পতরু বৃক্ষ কি?
হরিবংশ পুরাণে উল্লেখ রয়েছে কল্পতরু বৃক্ষর কথা। শোনা যায় যে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের সময় একটি বৃক্ষ উঠে এসেছিল। এটি অমৃত, লক্ষ্মী দেবী, ঐরাবত, হাতি ইত্যাদির সঙ্গে সমুদ্র মন্থনে উঠে আসে। নাম পারিজাত বৃক্ষ। পরবর্তীকালে দেবরাজ ইন্দ্র নন্দনকাননে এই পরাজিত বৃক্ষ স্থান পায়। শ্রীকৃষ্ণ স্ত্রী সত্যভামার আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে এসেছিল এই বৃক্ষকে। এই বৃক্ষকে কল্পতরু বলা হয় কারণ এই বৃক্ষের কাছে যা চাই তাই পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের এপিসোডটা তোমরা পুরোটাই শুনে নিলে যে কল্পতরু উৎসব কি, আর কল্পতরু উৎসবে যে বৃক্ষটা আছে তার কাহিনীটা কি, কি কাহিনী লুকিয়ে আছে। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দিলে তোমাদের কাছে সব নোটিফিকেশনগুলো চলে যাবে আর তোমরা ভিডিওগুলো সেইগুলো দেখতে পারবে। আর তোমরা যদি নতুন ইউটিউবার হও নিশ্চয়ই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন বছর খুব ভালোভাবে কাটাবেন। নমস্কার।